দেখতে চাই। আমারও জানা দরকার যে কার এত বড় কলিজা যে সায়ান জামিল খানের কলিজায় হাত দেয়। সাহিল মাথা নাড়িয়ে চলে গেল। এই এত বছরেও নিজের বসকে এতটা রাখতে দেখেনি। যদি আসল কালপ্রিটকে খুঁজে পাওয়া যায় তাহলে তার কতটা ভয়াবহ পরিণতি হবে তা ভেবেই ওর আত্মা কেঁপে উঠছে। সাহিল যেতেই শাহান দুহাত দিয়ে চুল চেপে ধরল আর বিড়বিড় করতে লাগলো। আই সোয়ার আমি তাকে চিন্তা পুঁতে দেব, শুধু একবার কাছে পেয়ে নেই। দীর্ঘ ৪৫ মিনিট পর ডাক্তার ওটি থেকে বেরিয়ে আসে আর শায়ান শব্দ পেয়ে দ্রুত তার কাছে যায়। ডাক্তারের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করলো, রুশির কি অবস্থা এখন? এসডি ওকে? আমি ভেবেছিলাম তুমি বেবির কথা জিজ্ঞেস করবে আগে, অন্তত অন্যরা এমনটাই করে। কে কি করে জানি না, তবে আমার কাছে আমার বউ বেশি ইম্পর্টেন্ট। বেঁচে থাকলে আবারও বেবি নেওয়া যাবে, আর না নেওয়া গেলেও সমস্যা নেই, শুধু আমার আমার বউ বেঁচে থাকলেই হবে। শি ইজ লাকি টু হ্যাভ ইউ ইয়াং ম্যান। No, I'm lucky to have her. How is she? ওয়েল, শি ইজ ফাইন, চিন্তার কোনো কারণ নেই। তবে বেবিকে নিয়ে আমরা প্রথমে টেনশনে ছিলাম। ভেবেছিলাম হয়তো মিসক্যারেজ হয়ে গেছে, কিন্তু আমরা ভুল ভেবেছিলাম। আল্ট্রাসোনোগ্রাফিতে বেবিকে হেলদি দেখাচ্ছিল, পরে বুঝলাম প্লাসেন্টা বা সার্ভিক্টুরের সমস্যার কারণে এমনটা হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়। নিশ্চিন্তে থাকুন, মা এবং বেবি দুজনেই সুস্থ আছেন। পায়ে কিছুটা কেটে গিয়েছিল, সেই স্থানে ব্যান্ডেজ করে দিয়েছি। এখন ঘুমের মেডিসিনের কারণে ঘুমাচ্ছেন। আশা করি রাতে বাসায় নিয়ে যেতে পারবেন। খেয়াল রাখবেন যাতে এর উপর এমনভাবে না পড়ে, না হয় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বলেই ডাক্তার কয়েক কদম এগিয়ে গেল, তারপর থমকে গিয়ে পিছনে ফিরে তাকালো আর চিন্তিত গলায় শায়ানকে বলল, আমি আসল কথা বলতে ভুলেই গেছি। আপনার ওয়াইফের পেটে ড্রাগস পাওয়া গেছে, যা কয়েকটি কেমিক্যালের মিক্স হয়েছিল, তবে বেশি পরিমাণ ছিল না। তাকে বহুদিন ধরে দেওয়া হচ্ছিল, খুব অল্প স্বল্প পরিমাণে, তাই ক্ষতি হয়নি তেমনটা। তবে সেটার সাইড ইফেক্টে উনি অস্বাভাবিক আচরণ করার চান্স আছে। আমরা ওয়াশ করে দিয়েছি, কিন্তু এটা যাতে আর না নেয়। বেবির জন্য অনেক ক্ষতিকর এটা। ধীরে ধীরে এটি বেবিকে দুর্বল করে দিবে, আর একসময় বেবি মারা যাওয়ার সম্ভাবনা আছে। প্লিজ বি কেয়ারফুল। বলি ডাক্তার চলে গেল আর নার্স রুশিকে কেবিনে শিফট করার কাজ করছে, কিন্তু শায়ান ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। আজ সকল কিছুর হিসাব মিলছে। রুশির এতদিনের আচরণ মুড সুইং ছিল না, বরং এইসব ওই কেমিক্যালের সাইড ইফেক্ট ছিল। ও যা করতো সব হুঁশে থাকা অবস্থায় করতো না, বরং ও জানতোই না ও কি করছে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন জঘন্য খেলায় মেতে উঠতে পারে, ওর ভাবতেই পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। একটা নিষ্পাপ প্রাণকে পর্যন্ত ছাড় দিচ্ছে না। শায়ান ধপ করে বসে পড়ল সেই স্থানে, বিড়বিড় করে বলতে লাগলো, আই এম সরি রুশি, আমি স্বামী হিসেবে ব্যর্থ। তোমাকে আর তোমার বেবিকে প্রোটেক্ট করতে পারিনি। আমি চেয়েও তোমাদের এই হিংস্র খেলা থেকে বাঁচাতে পারিনি। আই এম সো সরি। শায়ান কেবিনে ঢুকে রুশির দিকে তাকিয়ে আছে, মুখ শুকিয়ে এটুকুন হয়ে আছে রুশির। ও চুপচাপ বসে আছে, মুখ গম্ভীর করে। বাসার সবাই বাসায় ফিরে জিজ্ঞেস করছিল ওরা কোথায়। ও বলেছে রুশিকে নিয়ে ঘুরতে এসেছে, কারণ এই মুহূর্তে সবাইকে আর টেনশনে ফেলতে চায় না সে। সামনে সামুর বিয়ে, ও এনজয় করুক নিজের বিয়ে। শায়ান বসে থাকার মাঝে ঠাস করে দরজা খুলল আর শায়ান সেদিকে চেয়ে আছে। সম্পূর্ণ অনুভূতি শূন্য হলে মানুষের দৃষ্টি যেমন হয় ঠিক তেমনি। শায়ানের এই অনুভূতি শূন্য দৃষ্টি দেখে সামনের মানুষটি ক্ষেপে গেল, তারপর খুব জোরে দরজা ভেতর থেকে আটকালো। শায়ানের এবার মাথা গরম হয়ে গেল। রুশির বর্তমানে হুঁশ নেই, কিন্তু ভারী শব্দ আর চেঁচামেচি ওর শরীরের জন্য ক্ষতিকর। তাই শায়ান দাঁতে দাঁত চেপে বলল, এই রুমে যদি আর একটাও টু শব্দ হয় আমি বাধ্য হব তোমাকে এই রুম থেকে বের করে দিতে, সো প্লিজ বি কোয়াইট। শায়ান কঠোর শব্দে শুনে চন্দ্রিকা দমে গেল। এতটা কর্কশ ভাষায় শায়ান ওর সাথে কোনোদিনও কথা বলেনি, অথচ আজ চন্দ্রিকা না চাইতেও হক চকিয়ে গেল। শায়ানের মুখ দেখে বোঝাই যাচ্ছে ও যা বলছে তা করেই ছাড়বে। কিন্তু শায়ান ওর উপর ক্ষেপে আছে কেন, যেখানে ওর রেগে যাওয়ার কথা।
সকালের ঘটনা। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ওর। ওই তাই সে ফ্রেশ হয়ে রুমে আসতে আওয়াজ শুনতে পায়। কিসের আওয়াজ তা প্রথমে বুঝে উঠতে না পারলেও পরে বুঝতে পারে যে এই বিল্ডিং এ আগুন লেগেছে। কিছু সময়ের জন্য ও পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, আর কি করবে বুঝে উঠতে পারে না। দ্রুত দরজার কাছে গিয়ে তা খোলার চেষ্টা করলো, কিন্তু অদ্ভুতভাবে তা খুলল না। কয়েকবার চেষ্টা করতেই বুঝতে পারলো কেউ ইচ্ছে করে ওর ফ্ল্যাটের দরজা বাইরে থেকে লক করে দিয়েছে। ও কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে পড়লো। এখান থেকে বের হতে না পারলে ওর মৃত্যু নিশ্চিত। হাতের ফোন খোঁজা শুরু করলো, আর এক সময় পেয়েও গেল। কাবা হাতে শায়নকে ফোন দেওয়া শুরু করলো, কিন্তু যথারীতি নাম্বারটা ব্যস্ত দেখালো, অর্থাৎ ব্লক লিস্টে। এই কয়েক মাসে শায়নকে ও ফোন করেনি, কারণ দরকার পড়েনি। নিজের মতোই ভালোই ছিল। আজ এই সময়ে শায়নকে পাশে পাবে না এটা ও ভাবতেই পারেনি। ওই মেয়েটার জন্য শায়ন ওকে ছেড়ে দিল। ও আর উপায়ন্তর না দেখে শাহাদের ফোন থেকে ফোন দিল, যদিও শাহাদ ওর ফোন ধরে না। যখন নিজের দরকার হয় শুধু তখনই ফোন দেয়। তবুও একটা শেষ চেষ্টা করতে ক্ষতি কি। ও কাপা হাতে শাহাদকে ফোন দেওয়ার পর তার রিং হতে থাকলো। ঘরে ততক্ষণে ধোঁয়া ঢুকে পড়েছে। চন্দ্রিকা রীতিমতো খুব খুব করে কাশছে। কিছু সময় রিং হওয়ার পর আশ্চর্যজনকভাবে সে ফোন পিক আপ করলো। চন্দ্রিকা কাপা গলায় বলল, সাহেব, আমি। যেখানে আছো সেখানেই থাকো, রুম থেকে বের হয়েও না। ভরসা রাখো আমার উপর, তোমার কিচ্ছু হবে না, আমি আসছি। চন্দ্রিকা না চাইতেও শাহাদের কথায় দরজা নক করলো না। ধোঁয়ায় ওর দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। কোন রকমে সেই অবস্থায় পড়ে রইল সেখানে। ধীরে ধীরে শ্বাস নিতে কষ্ট হওয়াতে নুইয়ে পড়ে একদম। শরীরের সমস্ত শক্তি যেন অসাড় হয়ে গেছে। ও নেতিয়ে পড়লো ফ্লোরে। আচমকা বুঝতে পারলো কেউ একজন ওকে টেনে তুলে নিজের কোলে নিয়ে নিল, আর কিছু একটা দিয়ে তার সাথে বেঁধে নিল। ধোঁয়া থেকে দূরে সরতেই চন্দ্রিকা চোখ মেলে তাকালো, আর দেখলো ও অলমোস্ট হাওয়ায় ভাসছে। নিচে নামিয়ে ওকে রাস্তার পাশে বসানো হলো। সব মিলিয়ে বুঝতে পারলো যে ওকে ফায়ার সার্ভিসের রেস্কিউ গাড়ি দিয়ে জানালা দিয়ে বের করে আনা হয়েছে, আর শাহেদ ওকে বের করে এনেছে। ও কিছুক্ষণ সেখানে চুপচাপ বসে থাকলো, তারপর শাহেদের দেওয়া পানি খেলো। তারপর গাড়িতে এসে এলিয়ে দিল গা। শাহেদ সম্পূর্ণটা সময় চুপ ছিল, একটা টু শব্দও করেনি। ও ভাবতেই পারেনি এই কঠোর মনের ছেলেটি ওকে বাঁচাতে আসবে, তাও নিজের জীবন রিস্কে ফেলে। সব থেকে বড় কথা, শাহেদ এত দ্রুত ওর কাছে পৌঁছালো কি করে? ও কি আগে থেকেই এই আগুনের খবর জানতো? আর এটাও জানতো যে চন্দ্রিকা ফ্ল্যাটে ফেসে আছে। চন্দ্রিকা আর কিছু ভাবতে পারছে না, প্রচন্ড মাথায় যন্ত্রণা করছে। ও সেই অবস্থায় ঘুমিয়ে পড়ল। যখন চোখ খুলে তখন নিজেকে গাড়িতে দেখতে পায়। গাড়ি একটি কোট দেওয়া। ও আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো যে ওরা একটা ব্রিজের উপর আছে। পাশে শাহেদকে না দেখে ও বুঝতে লাগলো, আর খুব অদূরেই দেখতে পেল সে শাহেদকে ব্রিজের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর চারপাশে ধোঁয়া উঠছে, হয়তো সিগারেট খাচ্ছে। চন্দ্রিকা গাড়ি থেকে বেরিয়ে শাহেদের পাশে দাঁড়ালো, কিন্তু ধোঁয়ায় আবারও খুব খুব করে কেসে উঠল। যা দেখে শাহেদ বিরক্ত হয়ে সিগারেটটা ফেলে দিল নিচের পানিতে, কিন্তু ভুলে চন্দ্রিকার দিকে তাকায়নি। চন্দ্রিকা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর আমতা আমতা করে বলল, আজকের জন্য থ্যাঙ্কস। আমি ভাবতেও পারছি না আপনি না থাকলে আজ আমার কি হতো। থ্যাঙ্কস দেওয়ার মতো কিছু করিনি আমি, যা করেছি করার দরকার ছিল তাই করেছি। এনিওয়ে, কোথায় যাবে এখন? চন্দ্রিকা জবাব দিল না। কোথায় যাবে এখন সে? শায়ান ব্যতীত তার কোনো যাওয়ার জায়গাও নেই। ফ্ল্যাটের সবকিছু ধ্বংস হয়ে গেছে, এমনকি পুরো বিল্ডিংই হয়তো। তাই শায়ানের সাথে যোগাযোগ না হওয়া পর্যন্ত ওর যাওয়ার আর কোনো স্থান নেই। চন্দ্রিকার স্তব্ধতা দেখে শায়দ হাসলো, তারপর বলল, ওই ফ্ল্যাটে আর ফিরে যাওয়া সম্ভব নয় তোমার। আর দেখে বোঝা যাচ্ছে আপাতত যাওয়ারও জায়গা নেই। তাই কিছু সময়ের জন্য আমার ফ্ল্যাটে আসতে পারো, তারপর না হয় তোমার শায়ান তোমার ব্যবস্থা করে দিবে। চন্দ্রিকা প্রত্যেকটা শব্দে তাচ্ছিল্য খুঁজে পেলেও রেগে গেল না। যা বলেছে তাতে তো এক দণ্ডও মিথ্যে নেই। ও আকাশের দিকে তাকালো। ওর জীবনে শায়ান ছাড়া আর কিছুই নেই যেন। চন্দ্রিকার জন্ম শায়ানের জন্য, শায়ানের জন্যই আর বেঁচে থাকা। আর শায়ানের সাথে থাকতে না পারলে মরে যাওয়া, যেমন আজকে মৃত্যুর সাথে প্রায় সাক্ষাৎ হয়ে গিয়েছিল ওর।
শাহেদ না আসলে হয়তো, কিন্তু ওকে বেঁচে থাকতে হলে শায়নের কাছে ফিরে যেতে হবে, তার সাথে থাকতে হবে এবং একসাথে বাঁচতে হবে। শায়ন ছাড়া ওর জীবনে আর কোনো লক্ষ্য নেই। ওর শুরু শায়নকে দিয়ে, না হলেও শেষটায় শায়নকে থাকা চাই। চন্দ্রিকা মাথা নিচু করে বলল, আমি আপাতত শায়নের খোঁজ জানি না। আপনি কি জানেন সে কোথায় থাকতে পারে? শাহেদ এইবার চন্দ্রিকার দিকে তাকালো। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, যেন ভয়ঙ্কর রেগে আছে, তবে ঠোঁটের কোনো অদ্ভুত হাসি, যে কেউ কনফিউজড হয়ে যাবে যে ও কি রেগে আছে নাকি নেই। শাহেদ চন্দ্রিকার দিকে কিছুটা ঝুঁকে বলল, অবশ্যই আমি জানি সে কোথায় আছে, কারণ জানতাম কেউ একজন ঘুম থেকে উঠেই সবার আগে শায়ান জামিল খানের নাম নিবে। তোমার শায়ান বর্তমানে হসপিটালে আছে তার প্রিয়তমা স্ত্রীর পাশে। গেস হোয়াট, তুমি ফায়ার প্লেসে আটকে পড়েছো জেনেও সে আসেনি তোমার কাছে, কারণ প্রয়োজন বোধ করেনি। তার স্ত্রী আর তোমার মধ্যে সে কিন্তু তাকে চুজ করেছে। অবশ্য তাতে তোমার কি যায় আসে, শায়ানকে তো তোমার চাই। শায়নের এমন আচরণে চন্দ্রিকার না চাইতেও খারাপ লাগলো। ওর প্রতি শায়নের সিম্প্যাথি কাজ করেনি। যেখানে ওর সবকিছু খেয়াল রাখতো, আজ মাঝপথেই ছেড়ে দিল। অন্য কাউকে পেয়ে এর জবাব তো ওর পাওয়া দরকার, তাই না? ও শাহেদকে বলল, আমাকে একটু হসপিটালে নিয়ে আসুন, দরকার আছে খুব। শাহেদ সেই আগের মতোই তাচ্ছিলের হাসি দিল। তারপর গাড়িতে উঠে বসলো। হসপিটালে আসা পর্যন্ত তাদের মাঝে আর কোনো কথা হয়নি। চন্দ্রিকা গাড়ি থেকে নেমে ছোট্ট করে থ্যাঙ্কস বলে চলে এলো। চেয়েছিল একবার পিছনে তাকাবে, কিন্তু সে সাহস হয়ে ওঠেনি। কেবিনে এসে শায়নকে রুশির হাত ধরে বসে থাকতে দেখলো, যাতে ওর মাথা গরম হয়ে গেল। শায়নকে ভালোবাসে কিনা ওর জানা নেই, তবে শুরু থেকে এতটুকু জানতো শায়ন শুধু ওর, আর অন্য কারো নয়। সময়ের সাথে সেই পজিটিভনেস আরো বেড়ে গিয়ে, তাই আজ শায়নের পাশে রুশিকে একদমই সহ্য করতে পারছে না ও। বর্তমানে ও শায়নের চোখের দিকে তাকিয়ে আছে, আর শায়নের চোখের কঠোরতা বুঝার চেষ্টা করছে। ও শায়নের দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল, আমাকে বেঁচে থাকতে দেখে খুশি হননি মনে হচ্ছে। ভেবেছিলে মরে গিয়েছি, তাই না? আর তুমি ফ্রি হয়ে গেছো। আর কিছু না হোক, তোমার যে জীবন বাঁচিয়েছি তার জন্য কি আমার জীবন বাঁচানোর কথা মাথায় আসেনি? না, আসেনি। কারণ তুমি যা করেছো তা ক্ষমার যোগ্য নয়। প্রাণের বদলে প্রাণ কথাটা নিশ্চয় জানা আছে। তুমি ঠিক ভাবতেও পারছো না এই মুহূর্তে আমার তোমাকে ঠিক কিভাবে মারতে ইচ্ছে করছে, কিন্তু আমি মারবো না, কারণ একসময় তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আর তাছাড়া আমি তোমাকে বাঁচানোর জন্য লোক পাঠিয়েছি, তবে তার পূর্বেই তোমার প্রেমিক তোমাকে বাঁচিয়ে নিয়েছে। সো ইউ আর সেফ নাও। বাহ, লোক পাঠিয়ে আমার দায়িত্ব শেষ? নিজে এসেছো বাঁচাতে আমাকে। যে তোমার প্রাণ বাঁচিয়েছে তার প্রাণের কোনো মূল্য নেই তোমার? তুমি কি সেই শায়ন যার কাছে ওয়াদার মূল্য অনেক বেশি ছিল, অথচ নিজে ওয়াদা ভঙ্গ করলে? কি বিচার তোমার? যার কাছে আমার সন্তান আর অনাগত বাচ্চার জীবনের মূল্য নেই, তার জীবনের মূল্য আমার কাছে থাকবে তুমি ভাবলে কি করে? আমার সন্তানের যে ক্ষতি করতে চেয়েছে তাকে যে আমি খুন করে ফেলিনি, সেটাই অনেক, মিস চন্দ্রিকা। বরং আমার জীবন বাঁচানোর জন্য তার উপর আমি বড্ড দয়া করেছি, তাই না? চন্দ্রিকা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ও ভয়ে আড়ষ্ট হয়ে আছে, কাঁপা কাঁপা গলায় বলল, মানে? চন্দ্রিকা ভয়ের তো দৃষ্টিতে তাকিয়ে আছে শায়নের দিকে, আর শায়ন এখন রুশির দিকে তাকিয়ে ঠোঁট জুড়ে শুকিয়ে কাঠ হয়ে আছে। ঠোঁট জুড়ে বিরাজমান গোলাপি আভা অনেকটাই হালকা হয়ে আছে। শায়ন নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে দিল, তারপর শান্ত স্বরে বলল, সেটা তো তোমার খুব ভালো করে জানার কথা চন্দ্রিকা। আমি কি বিষয়ে কথা বলছি তা তোমার থেকে ভালো আর কে জানে? আমি জানি মানে কি? শায়ন, তুমি যা শুনেছো তা ভুল শুনেছো। কেউ হয়তো আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। সব মিথ্যা, বিশ্বাস করো, সব। তুমি এখনো জানোই না আমি কি নিয়ে কথা বলছি, কিন্তু তুমি বলছো সব মিথ্যে। আচ্ছা, কোনটা মিথ্যে? সেদিন স্ক্যান্ডালের বিষয়টা, নাকি সেখানে রিপোর্টার পাঠানোর বিষয়টা, নাকি আমার বাড়িতে আমার বউকে দিনের পর দিন ড্রাগস দেওয়ার ঘটনাটা মিথ্যে? আর সবচেয়ে বড় কথা, আমার স্ত্রী আর অনাগত সন্তানের ক্ষতি করার চেষ্টা, সব মিথ্যে? হ্যাঁ, তুমি সব জানতে, তাই না? কি মনে হয় তোমার তুমি আমার নাকের নিচ দিয়ে সব করে যাবে আর আমি জানবো না? ভুলে গেছো আমি কে? হ্যাঁ, ভুলে গেছো? শায়ান জামিল খান। তুমি সব করে যাবে আর আমি কিছুই জানবো না, সেটা তোমার বোকামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমার কথা হচ্ছে,
তুমি এমন কাজ করলে কি করে? এক সময় আমার মনে হতো যে চন্দ্রিকা, আর যাই হোক, খারাপ কিছু করবে না, বাট আই ওয়াজ রং। তোমার থেকে জঘন্য কাজ আর কারো পক্ষে করা সম্ভব না। মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে চিনি না, খুব অচেনা কেউ তুমি। তুমি আমার ছোট্ট পরি হতেই পারো না, তুমি অন্য কেউ, অপরিচিত কেউ। কারণ সেই মেয়েটি অবুঝ থাকা সত্ত্বেও অন্য কারো প্রাণ বাঁচানোর মতো পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তুমি তো বুঝদার হয়েও মানুষের ক্ষতি ছাড়া অন্য কিছু করলে না। তুমি আর সে একই মানুষ কি করে হতে পারো? মাঝে মাঝে মনে হয় আমি হয়তো সঠিক জনকে খুঁজেই পাইনি, আর যদিও পেয়েছি তবে সে আমার ছোট্ট পরি ছিল না, ততদিনে সে অন্য কেউ হয়ে গেছে। কি বলতে চাইছো তুমি সায়ন? আমি মিথ্যে বলছি? আমার সেই রুই যাকে তুমি খুঁজছিলে, এখন ওই মেয়েটাকে পেয়ে আমার অস্তিত্ব অস্বীকার করবে তুমি? ও আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে আর তুমি বিশ্বাস করছো? সায়ন, তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? তোমার মনে হয় আমি এমন কিছু করতে পারি? বিশ্বাস, এই শব্দটার সাথে আদৌ তোমার কোনো সম্পর্ক আছে চন্দ্রিকা? তুমি এই শব্দটার মানে বুঝো? তুমি জানো কখন একটা মানুষ আর একটা মানুষকে বিশ্বাস করে? জানো না, তাই এই শব্দটা তোমার মুখে মানায় না। আর রুশির কথা বলছো তো, ও বানিয়ে মিথ্যে বলবে আমায়? আসলে আমাকে, যেখানে ও নিজে নিজের হুঁশে ছিল না। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ। তুমি কোনটাকে মিথ্যে বলবে? তুমি রুশির বিষয়ে স্ক্যান্ডাল ছড়াওনি, তাকে হেনস্থা করার জন্য ভার্সিটিতে রিপোর্টার পাঠাওনি, আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি আমার আর রুশির ঘনিষ্ঠ ছবি দেয়ালে লাগিয়ে দিয়েছো যাতে সবাই ভাবে রুশি অন্যের সংসার ভাঙছে। শায়ন হাত মুঠো করে ফেললো, তারপর উঠে দাঁড়িয়ে চন্দ্রিকাকে নিয়ে বারান্দায় চলে এলো। এই মুহূর্তে রুশির রেস্টের প্রয়োজন, আর শায়ন যতটা হাইপার হয়ে গেছে ওইখানে থাকলে চেঁচামেচি হবে, যা রুশির জন্য খারাপ। ও চন্দ্রিকার হাত ছেড়ে ওর দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো, কিন্তু ঠোঁটের কোনায় বাঁকা হাসি ঝুলছে, যাতে ওকে ভয়ঙ্কর দেখাচ্ছে। ও দাঁতে দাঁত চেপে বলল, একজন নারী হয়ে আরেকজন নারীর সম্মানে আঘাত করতে তোমার এতটুকু বাধেনি? হাউ কুড ইউ? একটা মেয়ের জন্য মিস্ট্রেস শব্দটা শোনা কতটা কষ্টের, তার নারী হিসেবে তোমার থেকে আর ভালো কি জানবে? তোমাকে কে সাহস দিয়েছে এমনটা করার? তুমি কি করে জানলে এসব? কে বলেছে তোমাকে? যাদের তুমি টাকা দিয়ে কিনে নিয়েছিলে তারা বলেছে, তাও খুব অল্প সময় বাঁধছে। কি বলো তো, পাওয়ার আর প্রপার্টি দুটোই আমার বেশি দায়ী। শায়ান জামিল খান পারে না এমন কিছু নেই, তা তুমিও ভালো জানো। তার মানে তুমি সবই জানতে? এত হট নিউজ হওয়ার সত্ত্বেও সেটা 2 দিনের মাঝে গায়েব হয়ে গেল। নো আন্ডার ইউ ডিড দ্যাট। তো আর কি আশা করেছিলে? আমার স্ত্রীর অপমান আমি মুখ বুঝে সহ্য করবো? ভাবলে কি করে তুমি? আনফর্চুনেটলি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ওই স্ক্যান্ডাল 2 দিন পর্যন্ত ছিল, না হয় ওইটা বের হওয়ার আগেই শেষ হয়ে যেত। আমার স্ত্রীর দিকে আঙুল তোলার সাহস পেত না কেউ। স্ত্রী? বাহ, সে তোমার স্ত্রী হয়ে গেল এখন সায়ন। তবে আমি কি তোমার? ওই 2 দিনের মেয়ের জন্য আমি এখন পর হয়ে গেলাম? ওই কেয়ারলেস মেয়ের জন্য এত দরদ তোমার, যে কিনা নিজের পুরনো প্রেমিকের সাথে এখনো সম্পর্ক রাখে? তুমি জানো পুরনো প্রেমিক কে? তোমার বোনের হবু জামাই ইনান। এক ছাদের নিচে থেকেও কিভাবে মানুষ স্বাভাবিক আচরণ করতে পারে? নিশ্চিত আমি সম্পর্ক এখনো আছে, আর তাই তো এমন ভান করতে পারছে যেন চিনেই না। হায়, হোয়াট এ ট্যালেন্ট! ঘরেরটাও ঠিক রাখছে আর বাহিরেরটাও সামলায়। আচমকা শব্দে চন্দ্রিকা চমকে উঠে নিচে তাকালো, আর দেখলেও শায়নের ফোন ভেঙে চৌচির হয়ে আছে, আর সে চোখ বন্ধ করে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে। ও বুঝতে পারছে যে ওই ফোনের স্থানে ও থাকতো হয়তো। চন্দ্রিকা চুপ হয়ে গেল, আর শায়ন চোখ মুখ শক্ত করে বলল, আমার মা আমাকে নারীদের অসম্মান করতে শেখায়নি, না হয় যে মুখ দিয়ে তুমি আমার স্ত্রীকে ইনসাল্ট করেছো তা ছিঁড়ে ফেলতে আমার 1 সেকেন্ড সময় লাগতো না। ট্রাস্ট মি, 1 মুহূর্ত না। তবে আর একটা শব্দ বলে আমি ভুলে যাব তুমি একজন নারী। আর ক্যারেক্টার নেই বলছো তো? ক্যারেক্টার কি জানো তুমি? ওর নিজের ক্যারেক্টার দেখেছো? আচ্ছা সেটা বাদ দাও, এটা বলো তো 2 মাস পূর্বে তুমি হসপিটাল কেন গিয়েছিলে? নর্মাল চেক আপ করানোর জন্য। আর কি কিসের জন্য? নর্মাল চেক আপ নাকি অন্য কিছু? ফাইন, আমি বলছি কেন গিয়েছিলে। আচ্ছা তোমাকে একটা গল্প শোনাই। একটা মেয়ে একটা ছেলেকে বারবার ভালোবাসি ভালোবাসি বলতো, আর ছেলেটা মেয়েটাকে ভালোবাসতে না পেরে খুব গিল্টি ফিল করতো। হঠাৎ একদিন সেই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেল, আর 4 মাস পর্যন্ত মেয়েটা বুঝতেই পারেনি। যখন বুঝতে পারলো তখন মেয়েটা ওই বাচ্চাটাকে মেরে ফেললো, কিন্তু অপারেশন সাকসেসফুল না হওয়াতে মেয়েটি
সারা জীবনের জন্য মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলল। হ্যাঁ, ঘটনা চেনা চেনা মনে হচ্ছে না? জানতে চাইবে না মেয়েটাকে? বলো বলো। সেই মেয়েটা হচ্ছে তুমি, আমার রাইট? তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। বুঝতে ঠিকই পারছো কিন্তু মানতে পারছো না। ভাবছো আমি কি করে জানলাম এসব? মনে আছে আমি একদিন বাসায় গিয়ে জিজ্ঞেস করেছিলাম হসপিটালে কেন গিয়েছিলে? তুমি বলেছো নর্মাল চেক আপ, কিন্তু আমি ওই দিনই সব জানতাম। তবে কিছু বলিনি, কারণ অপমান করতে চাইনি তোমায়। তবে আজ বলেছি কারণ আমার স্ত্রীর দিকে আঙুল তুলেছ। ইনান আর রুশির মাঝে যা সম্পর্ক ছিল তা শুধু বন্ধুত্বের। আর যদি অন্য কিছু থেকেও থাকতো তবে সেটা অতীত, আর অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি ওর বর্তমান এবং ভবিষ্যৎ, তাই ও যতদিন আমার সাথে থাকতে চাইবে ততদিন শি ইজ মাই। শায়ান এটুকু বলে থামলো, তারপর আবারও বলা শুরু করলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।